ব্যবসায় সফল হতে চান, কোটিপতি হতে চাইছেন, তাহলে আজ আপনাকে একটা খাঁটি পলিটিক্যাল রেসিপি দিই। কোম্পানি খোলার আগে বড় বড় নেতাদের সঙ্গে বন্ধুত্ব করুন। আপনি নেতাকে মজবুত করবেন মোটা অঙ্কের ডোনেশন দিয়ে, আর নেতা আপনাকে রাজা বানাবে 1000 কোটির ঠিকা পাইয়ে দিয়ে। শুনতে রূপকথা মনে হচ্ছে তো, কিন্তু এটাই এখনকার ভারতের সবচেয়ে বড় এবং সফল বিজনেস মডেল। সিবিআই হাতে নাতে গ্রেফতার করার ঠিক 3 মাসের মাথায় যে কোম্পানিকে সরকার 1255 কোটির প্রজেক্ট উপহার দেয়, আর তার বদলে যে কোম্পানি শাসক দলের নবম বৃহত্তম পলিটিক্যাল জোনার হয়ে ওঠে, আজ সেই দিলীপ বিল্ডকন আর গুজরাট সরকারের 1000 কোটির রহস্যময় ডিলের পর্দা ফাঁস করব আমরা। দেখাবো কিভাবে রেড খাও, ডোনেশন দাও আর ঠিকা বাগাওয়ের এই খেলা চলছে। নমস্কার, আমি স্নেহা মুখার্জি, আর দৈনিক সংবাদ অনলাইনে আপনারা দেখছেন খবরের পেছনের খবর। ব্যবসায় নেমে কি আপনিও কোটি টাকার মালিক হতে চান? তাহলে আজ আপনাকে একটা অভ্যর্থ ফর্মুলা দিই। কোম্পানি খোলার আগে বড় বড় নেতাদের সঙ্গে বন্ধুত্ব করুন, আর সেই নেতা যদি দেশের শাসক দলের হয় তাহলে তো সোনায় সোহাগা। ফর্মুলাটা খুব সহজ। আপনি নেতাকে মজবুত করবেন মোটা অঙ্কের ডোনেশন দিয়ে, আর নেতা আপনাকে মজবুত করবে সরকারি কন্ট্রাক্ট পাইয়ে দিয়ে। মাঝখান থেকে আপনি যদি কোনো বড় দুর্নীতিতে ফেঁসেও যান, কোনো আইনি ঝামেলায় পড়েন, এই ভিআইপি বন্ধুত্ব আপনার ঢাল হয়ে দাঁড়াবে। মামলা তো হালকা হবেই, উল্টে আপনার ব্যবসার গ্রাফ রকেটের গতিতে ওপরের দিকে ছুটবে। আজকের গল্পটা ঠিক এই ফর্মুলা নিয়েই। গল্পের মূল চরিত্র দিলীপ বিল্ডকন লিমিটেড, বা সংক্ষেপে ডিবিএল। একটা কথাও আমরা বানিয়ে বলবো না। বিজনেস স্ট্যান্ডার্ড, ইকোনমিক টাইমস, ইনভেস্টওয়াইজ.com এর প্রথম সারির সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরের ভিত্তিতেই যা বলার বলবো। কি করেছে এই কোম্পানি? তথ্যগুলো শুনলে আপনার চোখ কপালে উঠবে। 2021 সাল এই কোম্পানিরই বেশ কয়েকজন পদস্থ কর্তাকে সিবিআই হাতে নাতে গ্রেফতার করলো। অভিযোগটা কি ছিল? ন্যাশনাল হাইওয়ে অথরিটি ইন্ডিয়া NHAI এর কর্তাদের ঘুষ দেওয়া। কিন্তু ম্যাজিক দেখুন, ঠিক 3 মাসের মাথায় সেই NHAI আবার এই কালো তালিকাভুক্ত সংস্থাকে নতুন কাজের বরাত দিয়ে দিল। এরপর আসে 2023 সাল। দিলীপ বিল্ডকন কোটি কোটি টাকা ডোনেশন দেয় বিজেপিকে, আর তারপর কোম্পানির ভাগ্য এক ঝটকায় বদলে যায়। ব্যবসা আরো রমরমিয়ে বাড়তে থাকে। কেস খাও, ডোনেশন দাও আর ফায়দা তোলো। এই চক্রটা কিন্তু আমরা দেশের অনেক বড় বড় কোম্পানির ক্ষেত্রে ইদানিং দেখছি। তাহলে আসল প্রশ্নগুলো কি? দিলীপ বিল্ডকনের এই ক্ষমতাশালী বন্ধুটি আসলে কে? ঘুষের সেই পুরনো মামলাই বা কি ছিল? আর গুজরাটের সাবরমতী নদীর উপর যে নতুন ব্যারেজ তৈরির দায়িত্ব তারা পেল, সেখানেও কি কোনো দুর্নীতির গন্ধ আছে? একটু খোলসা করেই বলা যাক। গুজরাটের সাবরকাঁঠা জেলায় সাবরমতী নদীর উপর একটা নতুন ব্যারেজ তৈরি হতে চলেছে। প্রজেক্টের নাম জেড ব্যারেজ। গুজরাটের নর্মদা জল সম্পদ উন্নয়ন ও কল্পসর দপ্তর এই ব্যারেজ তৈরির বরাত দিয়েছে। কাজটা পেয়েছে কে? ওই যে একটু আগে বললাম, আমাদের চেনা খেলোয়াড় দিলীপ বিল্ডকন লিমিটেড। চুক্তির অঙ্কটা কত? 268 কোটি টাকা। ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে নির্মাণ সব করবে এই ডিবিএল। শুধু তাই নয়, ব্যারেজ তৈরির পর পরবর্তী 10 বছরের রক্ষণাবেক্ষণের দায়িত্ব থাকবে এই কোম্পানির হাতে। মানে আগামী প্রায় 12 বছর এই প্রজেক্ট থেকে নিশ্চিত আয়ের রাস্তা পাকা করে ফেললো তারা। 24 মাস ধরে চলবে তৈরির কাজ, আর 1 দশক ধরে দেখভাল। তবে এই কাজটা দিলীপ বিল্ডকন একা পায়নি, সঙ্গে জুটি বেঁধেছে রঞ্জিত বিল্ডকন বা আরবিএল। এই ডিবিএল আর আরবিএল এর যৌথ সংস্থাটি টেন্ডারে সবচেয়ে কম টাকার ডাক দিয়েছিল, পরিভাষায় যাকে বলে L1 বিডার। ব্যাস, নিয়ম মেনে সরকার তাদের হাতে লেটার অফ অ্যাওয়ার্ড বা কাজের ছাড়পত্র তুলে দিল। ওপর দেখলে মনে হবে সব একদম নিয়ম মেনেই হয়েছে। টেন্ডার ডাকা হয়েছে, সর্বনিম্ন দরদাতা হিসেবে একটি কোম্পানি কাজ পেয়েছে। এতে অন্যায়ের কি আছে? রহস্যের জলটা ঠিক কোথায় ঘোলা হয়েছে সেটা জানতে গেলেই আমাদের একটু ফ্ল্যাশব্যাকে যেতে হবে। নিয়ম কি বলে? নিয়ম বলে, যখন কোনো সরকারি কাজের বরাত বা লেটার অফ অ্যাওয়ার্ড দেওয়া হয়, তখন স্বচ্ছতা বজায় রাখার জন্য টেন্ডারের অংশ নেওয়া বাকি কোম্পানিগুলোর নাম আর তাদের দেওয়া টাকার অঙ্ক জনসমক্ষে আনতে হয়। কিন্তু এই জেড ব্যারেজ প্রজেক্টের ক্ষেত্রে কি ঘটলো জানেন? এই টেন্ডারে দিলীপ বিল্ডকন ছাড়া আর কোন কোন কোম্পানি অংশ নিয়েছিল তাদের কোনো হদিশই নেই। আদৌ কোনো স্বচ্ছ বিডিং প্রক্রিয়া হয়েছিল নাকি পর্দার আড়ালে অন্য খেলা চলছিল, তার কোনো তথ্যই পাবলিক করা হলো না। গল্পের টুইস্ট কিন্তু এখানে শেষ নয়। এই 268 কোটি টাকার ঠিকা পাওয়ার ঠিক 12 দিন আগে গুজরাটের এই একই নর্মদা ও জল সম্পদ উন্নয়ন বিভাগ আমাদের এই দিলীপ বিল্ডকনকেই আরো একটি বড় উপহার দিয়েছিল। কত টাকার উপহার? 698 কোটি টাকার। সেই খবরও সংবাদ মাধ্যমে ফলাও করে ছাপা হয়েছিল। ভারত জেলায় নর্মদা নদীর উপর বন্যার হাত থেকে সুরক্ষার জন্য বাঁধ তৈরি করে আজ
আর আশ্চর্যের বিষয় দেখুন, এই 698 কোটি টাকার টেন্ডারেও আর কোন কোন কোম্পানি অংশ নিয়েছিল সেই তথ্য রহস্যজনকভাবে চেপে দেওয়া হলো। তার মানে হিসেবটা দাঁড়ালো মাত্র 1 মাসের ভেতরে একই সরকারি দপ্তর থেকে একটা নির্দিষ্ট কোম্পানি পেয়ে গেল প্রায় 1000 কোটি টাকার বিশাল প্রজেক্ট। আর দুটোর কোনোটাতেই প্রতিদ্বন্দ্বী কোম্পানিগুলোর নাম সাধারণ মানুষ জানতে পারলো না। কি বুঝছেন? ডাল মে কুছ কালা হ্যাঁ? দাঁড়ান, সামনে যা আসছে তাতে বুঝবেন শুধু ডাল নয়, পুরো কড়াইটাই কালাও। চলুন আবার ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। সময়টা 2021 সালের ডিসেম্বর মাস। সিবিআই একযোগে হানা দিল ভোপাল, দিল্লি, বেঙ্গালুরু, কোচি আর গুরুগ্রামে। উদ্ধার হলো থরে থরে সাজানো নগদ 4 কোটি টাকা। হাতে নাতে গ্রেফতার করা হলো 5 জনকে। কারা ছিলেন তারা? NHAI এর বেঙ্গালুরু রিজিওনাল ম্যানেজার আকিল আহমেদ, দিলীপ বিল্ডকনের জেনারেল ম্যানেজার রত্নাকর সজিলাল, কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর দেবেন্দ্র জৈন, সুনীল কুমার বর্মা নামের আরো এক কর্মকর্তা এবং এক মধ্যস্থতাকারী অনুজ গুপ্তা। মামলাটা ছিল 20 লক্ষ টাকার সরকারি ঘুষের। সিবিআই পরিষ্কার জানালো, বেঙ্গালুরু চেন্নাই এক্সপ্রেসওয়ে 1 এবং 2 নম্বর প্যাকেজের বকেয়া বিল পাস করানো আর প্রজেক্টের কমার্শিয়াল অপারেশনের ছাড়পত্র দেওয়ার জন্য এই ঘুষ নেওয়া হয়েছিল। এই 1 আর 2 নম্বর প্যাকেজের কন্ট্রাক্ট কোন কোম্পানির হাতে ছিল? একদম ঠিক ধরেছেন, দিলীপ বিল্ডকন। এখানে একটা ভেতরে খবর দিয়ে রাখি, এই যে এক্সিকিউটিভ ডিরেক্টর দেবেন্দ্র জৈন গ্রেফতার হলেন, তিনি কিন্তু কোম্পানির শুরু থেকে 31% পার্টনার। আর তার ভাই মুকেশ কুমার জৈন হলেন একজন IPS অফিসার, যিনি মধ্যপ্রদেশের ট্রান্সপোর্ট কমিশনার ছিলেন এবং কেন্দ্রীয় বিমান মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত। বুঝতেই পারছেন শিকড় কত গভীরে। সিবিআই এর এই ধাক্কায় দিলীপ বিল্ডকনের শেয়ার বাজার এক ধাক্কায় 7% পড়ে গেল। কোম্পানির মাথায় তখন আকাশ ভেঙে পড়েছে। একদিকে কর্তারা সিবিআই হেফাজতে, অন্যদিকে NHAI এর ঘুষ কেলেঙ্কারিতে নাম। একটা ভুল পদক্ষেপ মানে কোম্পানি চিরতরে ব্ল্যাকলিস্টেড, ব্যবসা লাঠি ওঠার জোগাড়। ঠিক এই খাদের কিনারে থেকে বাঁচার জন্য দিলীপ বিল্ডকন চালালো তাদের মোক্ষম চাল। খুব মেপে পা ফেলে তারা 2023 সালের মধ্যে দেশের শাসক দল বিজেপিকে কর্পোরেট ডোনেশন বাবদ দিয়ে দিল 29 কোটি টাকা। 2023-24 আর্থিক বছরের হিসেব অনুযায়ী দিলীপ বিল্ডকন হয়ে উঠল বিজেপির নবম বৃহত্তম কর্পোরেট ডোনার। ব্যাস, ওষুধে কাজ হলো ম্যাজিকের মতো। 2022-এর ফেব্রুয়ারিতে সেই NHAI ছত্তিশগড়ে 1255 কোটি টাকার এক বিশাল প্রজেক্ট তুলে দিল এই দিলীপ বিল্ডকনের হাতে। একেই বলে বন্ধুত্বের আসল জোর। এবার মনে একটা স্বাভাবিক প্রশ্ন আসতেই পারে, গ্রেফতারের পর কেন্দ্র সরকারের সঙ্গে দিলীপ বিল্ডকনের এমন কি কানেকশন তৈরি হলো যে তদন্ত আর এক পাও এগোলো না? উল্টে কোম্পানি পেয়ে গেল আরো বড় বড় প্রজেক্ট, আর তার বদলে দিলীপ বিল্ডকনও কোটি কোটি টাকার কর্পোরেট ডোনেশন ঢেলে দিল দিল্লির দরবারে। এদের যোগাযোগ যাই হোক না কেন, মধ্যপ্রদেশ সরকারের সঙ্গে এদের খাতির কিন্তু বহু পুরনো। আমরা আগেই দেখেছি কোম্পানির এক্সিকিউটিভ ডিরেক্টর দেবেন্দ্র জৈনের IPS ভাই জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার কতটা ঘনিষ্ঠ। কিন্তু আসল খেলাটা আরো একটু উপরে। এই কোম্পানির মালিকের নাম দিলীপ সূর্যবংশী। ইনি আর কেউ নন, মধ্যপ্রদেশের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্তমান কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের অতি ঘনিষ্ঠ বন্ধু। স্বয়ং শিবরাজ সিং চৌহান পাবলিক স্টেজে দাঁড়িয়ে এই বন্ধুত্বের গল্প শুনিয়েছেন। আবার একটু ফ্ল্যাশব্যাকে যাই। 1988 সাল। দিলীপ সূর্যবংশী খুব ছোট স্তরে কাজ শুরু করেন। ছোটখাটো আবাসন, সরকারি বিল্ডিং আর পেট্রোল পাম্প তৈরি, এই ছিল দিলীপ বিল্ডকনের দৌড়। 2000 সালে তারা প্রথম পা রাখে রাস্তা তৈরির ব্যবসায়। অর্থাৎ প্রায় 1.5 দশক ধরে তারা ছোটখাটো ঠিকাদারি করছিল। তারপর এলো সেই টার্নিং পয়েন্ট। 2000 সালে মধ্যপ্রদেশে বিজেপি সরকার ক্ষমতায় এলো আর 2005 সালে রাজ্যের মুখ্যমন্ত্রী হলেন শিবরাজ সিং চৌহান। ব্যাস, বন্ধুর কুর্সিতে বসার পর দিলীপ বিল্ডকনের ভাগ্যের চাকা যেন বুলেটের গতিতে ঘুরতে শুরু করলো। আমি গোড়াতেই বলেছিলাম না, আগে বন্ধুত্ব বাতান। পরিসংখ্যানটা শুনুন। 2004 থেকে 5 আর্থিক বছরে এই কোম্পানির বার্ষিক টার্নওভার ছিল মাত্র 13 কোটি টাকা। আর 2012 সালে সেটা এক ধাক্কায় বেড়ে হয়ে গেল 1000 কোটি টাকা। মাত্র 9 বছরে 13 কোটি থেকে 1000 কোটি। এটাকে আপনি স্বাভাবিক গ্রোথ বলবেন? এখানেই শেষ নয়। 2016 সালের মধ্যে কোম্পানির বার্ষিক টার্নওভার পৌঁছে গেল 4000 কোটি টাকায়। নিট লাভ দাঁড়ালো প্রায় 220 কোটি টাকা। রাতারাতি দেশের অন্যতম বড় রাস্তা তৈরির কোম্পানি হয়ে উঠলো এই দিলীপ বিল্ডকন। 2018 সালের অক্টোবরে ভোপাল মেট্রোর প্রথম প্যাকেজের কাজটাও পেয়ে গেল তারা 2047 কোটি টাকায়। 6 কিলোমিটার মেট্রো লাইনের কাজ
সালের শেষে শিবরাজ সিং চৌহান মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী পদ থেকে সরে দাঁড়ালেন। 2024 সালের জুনে তিনি চলে যান দিল্লিতে মোদী ক্যাবিনেটের কেন্দ্রীয় কৃষি ও গ্রামীণ উন্নয়ন মন্ত্রী হয়ে। আর কি অদ্ভুত সংযোগ দেখুন, মন্ত্রিত্ব বদল হতেই কোম্পানির ব্যবসাও সারা দেশে ছড়িয়ে পড়লো। গুজরাটে পেয়ে গেল দুটি বড় বড় ঠিকা, যার কথা একটু আগেই বলছিলাম। বিহারে পেল 3400 কোটি টাকার গঙ্গাপথ প্রজেক্ট, কেরালায় পেল 1341 কোটি টাকার টানেল তৈরির কাজ। ফলে কোম্পানির লাভও লাফিয়ে বাড়ছে। 2014 আর্থিক বছরে কোম্পানির রেভিনিউ পৌঁছে গেছে 10,650 কোটি টাকায়, আর প্রফিট বা লাভ বেড়েছে 90%। বর্তমানে তাদের মোট অর্ডার বুক 28,830 কোটি টাকার সর্বোচ্চ শিখরে দাঁড়িয়ে আছে। 2026 আর্থিক বছরে তারা 18,548 কোটি টাকার নতুন প্রজেক্ট জিতেছে, যার মধ্যে গুজরাটের এই দুটো রহস্যময় প্রজেক্টও আছে। দিলীপ বিলকনের এই কাহিনী কিন্তু এই দেশে নতুন নয়, এখানেও সেই চেনা ফর্মুলা, রেট খাও, ডোনেশন দাও, আর বড় বড় প্রজেক্টের ঠিকা মাগাও। 2018 থেকে 2024-এর মধ্যে ইলেকট্রাল বন্ডের নামে এই খেলাটা দেশ জুড়ে রমরমিয়ে চলেছে। খেলাটা শুধু দিলীপ বিলকনেরই শেষ হচ্ছে না, কিন্তু তার আগে আপনাকে দিলীপ বিলকনের সেই 1255 কোটি টাকার ম্যাজিকটা মনে করিয়ে দিচ্ছি। 2021 সালের 31 ডিসেম্বর সিবিআই এই কোম্পানির কর্তাদের হাতে নাতে 20 লক্ষ টাকার ঘুষ সমেত গ্রেফতার করেছিল। উদ্ধার হয়েছিল নগদ 4 কোটি টাকা। কোম্পানির শেয়ার বাজারে ধস নেমেছিল, এমন দুর্নীতির দায়ে কোম্পানিকে কালো তালিকাভুক্ত করাটাই ছিল স্বাভাবিক। কিন্তু হলো ঠিক উল্টো। ম্যাজিকটা ঘটলো ঠিক 3 মাসের মাথায়। 2022 সালের 22 ফেব্রুয়ারি যে এনএচএআই এর কর্তাদের ঘুষ দেওয়ার অভিযোগে এটা গ্রেফতার হয়েছিল, সেই এনএচএআই ছত্তিশগড়ের রায়পুর বিশাখাপত্তনম ইকোনমিক করিডোরের একটি বিশাল কাজের বরাত তুলে দিল এই কোম্পানির হাতে। কত টাকার কাজ? 1255 কোটি টাকার। একদিকে সিবিআই এর খাতায় দুর্নীতির মামলা ঝুলছে, আর অন্যদিকে সেই কোম্পানিরই পকেটে ঢুকেছে 1255 কোটির সরকারি ঠিকা। আর এই পুরো সময়টা জুড়ে কোম্পানির তরফ থেকে বিজেপির তহবিলে ঢুকলো 29 কোটি টাকার কর্পোরেট ডোনেশন। হিসেবটা মিলছে তো? শুধু দিলীপ বিল্ডকন নয়, মেঘা ইঞ্জিনিয়ারিং এর ওপর 2019 অক্টোবরে আয়কর হানা হলো, আর তারপর থেকে তারা প্রায় 1100 কোটি টাকার নির্বাচনী বন্ড কিনে ফেললো, যার মধ্যে 549 কোটি টাকাই গেল বিজেপির তহবিলে। লটারি কিং সান্তিয়াগো মার্টিনের কোম্পানি ফিউচার গেমিং এর কথাই ধরুন, 2019 জুলাই মাসে ইডি তাদের 250 কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করলো। আর ঠিক এরপরেই কোম্পানি 1300 কোটি টাকার বন্ড কিনে দেশের অন্যতম বড় পলিটিক্যাল ডোনার হয়ে গেল। ডিএলএফ এর গল্পটা আরো চমকপ্রদ। 2019 জানুয়ারিতে জমি বন্টনে দুর্নীতির অভিযোগে সিপিআই হানা দিল ডিএলএফ এর অফিসে। ঠিক তারপর থেকে, অর্থাৎ 2019 অক্টোবর থেকে 2022 নভেম্বরের মধ্যে ডিএলএফ এর 3টি কোম্পানি 170 কোটি টাকার বন্ড কিনলো, আর সবকটা টাকা গেল কার ঘরে? শাসক দল বিজেপির কাছে। ম্যাজিকটা দেখুন। 2023 এপ্রিলে হরিয়ানার বিজেপি সরকার কোর্টকে জানিয়ে দিল, বহু চর্চিত সেই ল্যান্ড ডিলে নাকি কোনো নিয়মই ভাঙা হয়নি। জিন্দাল স্টিল হোক বা বেদান্ত, তালিকাটা অনেক লম্বা। প্রত্যেকেই প্রথমে কেন্দ্রীয় এজেন্সির রেট খেলো, আর তারপর ঢেলে ডোনেশন দিল। আসলে ভারতের সরকারি ঠিকা, কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার রাজনৈতিক ফান্ডিং, এই 3 মিলে এখন এমন এক চক্র তৈরি করেছে যেখানে সাধারণ মানুষ শুধু ট্যাক্সই দিয়ে যায়, আর বড় বড় কর্পোরেটরা ক্ষমতার অলিন্দে থাকা নেতাদের সঙ্গে হাত মিলিয়ে মুনাফা লুটতে থাকে। আজকের দিনে দাঁড়িয়ে কোম্পানিগুলো একটা মোক্ষম সত্য বুঝে গেছে, এই দেশে সবচেয়ে বড় বিজনেস মডেলের নাম হলো ক্ষমতার সঙ্গে সুসম্পর্ক। সরকারি টেন্ডার পাওয়ার জন্য এখন আর কাজের যোগ্যতা বা দক্ষতার প্রয়োজন হয় না, প্রয়োজন হয় রাজনৈতিক নৈকট্যের। একবার ভেবে দেখুন, কোনো সাধারণ নাগরিক যদি আয়কর দপ্তর বা ইডির স্ক্যানারে আসে, তার জীবনটা তছনছ হয়ে যায়, ব্যাংক লোন বন্ধ হয়ে যায়, ব্যবসা লাটে। কিন্তু এই কর্পোরেট হাঙ্গারদের ক্ষেত্রে ছবিটা ঠিক উল্টো। তাদের বিরুদ্ধে তদন্ত চলতে থাকে, ঘুষের অভিযোগ ওঠে, কিন্তু সরকারি ঠিকার আগমন বন্ধ হয় না, উল্টো কাজের গতি আর টাকার অঙ্ক বেড়ে যায়। প্রশ্ন এখানে এটা নয় যে কোনো কোম্পানি বিজেপিকে টাকা দিল নাকি অন্য কোনো দলকে দিল। রাজনৈতিক দলগুলোকে চাঁদা দেওয়াটা এদেশে আইনি অপরাধ নয়। আসল প্রশ্নটা হলো, দেশের আমজনতার মনে কি এই ভরসাটুকু আজ আর বেঁচে আছে যে সরকারি ঠিকাগুলো শুধু যোগ্যতা আর সৎ প্রতিযোগিতার ভিত্তিতে দেওয়া হচ্ছে? জনতা কি বিশ্বাস করে যে তদন্তকারী সংস্থাগুলো সবার জন্য সমানভাবে কাজ করছে? সাধারণ মানুষের মনে কি এই বিশ্বাস আছে যে কোটি কোটি টাকা চাঁদা দেওয়া কোম্পানিগুলো আড়ালে কোনো বিশেষ সুবিধা পাচ্ছে না? সুপ্রিম কোর্ট ইলেকট্রাল বন্ডকে অসাংবিধানিক বলে খারিজ করে দিয়েছে ঠিকই, কিন্তু বন্ড তো ছিল একটা মাত্র মাধ্যম। আসল অসুখটা লুকিয়ে আছে আমাদের এই গোটা ব্যবস্থার রন্ধ্রে রন্ধ্রে, যেখানে রাজনীতি টিকিয়ে রাখতে নেতাদের দরকার হাজার হাজার কোটি টাকা, আর নিজেদের আখের গোছাতে কোম্পানিগুলোর দরকার বড় বড় সরকারি ঠিকা। আর এই দুইয়ের ভেতরের গোপন সমঝোতাটা সবসময় সাধারণ মানুষের নজর থেকে আড়াল করে রাখা হয়।
যতদিন না এই ব্যবস্থায় পূর্ণাঙ্গ স্বচ্ছতা আসছে, ততদিন প্রত্যেকটা বড় ঠিকা, প্রত্যেকটা বড় অনুদান আর প্রত্যেকটা বড় বড় রেডের নেপথ্যে এই অস্বস্তিকর প্রশ্নগুলো উঠতেই থাকবে। আর সাধারণ মানুষের প্রতিনিধি হয়ে আমরাও এই প্রশ্নগুলো তুলতে থাকবো। এই গোটা চক্রটা নিয়ে আপনার কি মতামত, আপনার কমেন্ট সেকশনে অবশ্যই লিখে জানান। আজ এ পর্যন্তই। এমন আরো বিষয় জানতে অবশ্যই চোখ রাখুন দৈনিক সংবাদ অনলাইনের পর্দায়। লাইক, কমেন্ট আর শেয়ার করুন। দেখতে থাকুন দৈনিক সংবাদ, শুধু নামই যথেষ্ট।